হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে নিউট্রিশনের ক্লাসটা নিয়ে আমি আলোচনা করব, সেই নিউট্রিশনের ক্লাসে আজকে আলোচনা হবে বেশ কিছু এনজাইম বা উৎসেচক নিয়ে। মানবদেহের কিছু খাদ্য সংক্রান্ত উৎসেচক। এই খাদ্য সংক্রান্ত উৎসেচকগুলো প্রত্যেকটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোর বড় ভূমিকা রয়েছে। তো কোন এনজাইম কোথা থেকে ক্ষরণ হয়, কিভাবে কাজ করে, কার ওপর কাজ করে, এটা নিয়েই শর্টে আলোচনা করে দিচ্ছি। ভালো মতো এটা মাথায় রাখবে, এগুলো তোমাদের অনেক শর্ট কোশ্চেন সলভ করতে হেল্প করবে। ঠিক আছে, প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পেপসিন। এটা প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম বলতে কি বোঝো? যে এনজাইমগুলো প্রোটিনের ওপর কাজ করে, প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর ওপর কাজ করে। এবং পেপসিন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোটিওলাইটিক একটা এনজাইম বা উৎসেচক। কার ওপর কাজ করে? এটা প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর ওপর কাজ করে এবং সেটাকে কিসে পরিণত করে? সেটাকে পেপটোনে পরিণত করে। তাহলে পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করছে? পেপটোনে। নেক্সট হচ্ছে ট্রিপসিন। এটা অগ্নাশয় থেকে ক্ষরণ হয় এবং এটা কাজ করে কার ওপর? দুটোর ওপর কাজ করতে পারে। একটা হচ্ছে অপাচিত প্রোটিন এবং যে পেপটন তৈরি হয়েছে আগে সেই পেপটনের ওপর। সেগুলোকে ভেঙে দিয়ে ছোট কার্বন চেনযুক্ত লোয়ার পেপটাইডে পরিণত করে। এই ছোট যে কার্বন চেনটা তৈরি হচ্ছে এটা কিন্তু প্রোটিনটা পরিপাকের একটা ধাপ হিসাবে কাজ করছে, বড় চেন থেকে ছোট চেনে পরিণত হয়ে যাওয়া। এরপর চলে আসি কাইমোট্রিপসিন। এটাও অগ্নাশয় থেকে ক্ষরণ হয়। এটা প্রোটিন, প্রোটিওজ এবং পেপটন তিনটের ওপরই কাজ করতে পারে। প্রোটিন, প্রোটিওজ এবং পেপটন, এবং এটাও লোয়ার পেপটাইডে পরিণত করে। নেক্সট হচ্ছে ইরেপসিন। এটা আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরণ হয়, অর্থাৎ এটা আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরিত একটা উৎসেচক, প্রোটিওলাইটিক উৎসেচক। এটা লোয়ার পেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। তাহলে দেখো, পাক গ্রন্থি, তারপরে চলে আসছে কোথায়? তারপরে চলে আসছে অগ্নাশয় গ্রন্থির ক্ষরণ, লাস্টে আন্ত্রিক গ্রন্থি। সবকটাই কিন্তু স্টেপ বাই স্টেপ ক্ষরিত হয় এবং সবকটাই একটা একটা করে প্রোটিনকে ভাঙতে ভাঙতে শেষে অ্যামিনো অ্যাসিডে পরিণত করছে। এই হলো প্রোটিন ভঙ্গক বিভিন্ন উৎসেচকের গল্প। এবার চলে আসি ফ্যাট ভঙ্গক উৎসেচক। এটা কিন্তু তিনটে জায়গা থেকে ক্ষরণ হতে পারে। একটা হচ্ছে পাকস্থলীয় অন্তঃগাত্র, সেখান থেকেও ক্ষরণ হয়। ক্ষুদ্রান্ত থেকেও ক্ষরণ হয়, মানে ক্ষুদ্রান্ত থেকে ক্ষরণ হয় বলাটা ভুল, এটা হচ্ছে ক্ষুদ্রান্তে এসে মিলিত হয়, অগ্নাশয় থেকে ক্ষরণ হয়। আর একটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরণ হয়। এরা প্রত্যেকেই ফ্যাটকে অবদ্রব্যে পরিণত করে বা ইমালসানে পরিণত করে। অর্থাৎ ফ্যাটকে ভেঙে দিয়ে এরা কিসে পরিণত করে? এরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। যদিও ফ্যাটের অবদ্রব্য হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু হয় পিত্ত লবণের উপস্থিতিতে মেনলি, কিন্তু কিছুটা অবশ্যই এই লাইপেজের ভূমিকা রয়েছে। তার মানে এটা হলো কি লাইপোলাইটিক এনজাইম। এই লাইপেজ কিন্তু যে জায়গা থেকেই ক্ষরণ হোক না কেন তার কাজ অবশ্যই কার ওপর থাকে? ফ্যাটটা যখন পিত্ত লবণের দ্বারা কিছুটা ইমালসানে পরিণত হয়ে যায় তখন তার উপর কাজ করতে পারে। ঠিক আছে, এটা হলো লাইপোলাইটিক এনজাইম। এবার চলে আসছি আমরা আর একটা পড়ে আছে অ্যামাইলোলাইটিক, যারা শর্করার ওপর মেনলি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ওপর কাজ করে। তো কি কি রয়েছে তার মধ্যে? সবার আগে টায়ালিনের নাম করতে পারা যায়, যেটা আমাদের লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয় বা ক্ষরিত হয়। এটা সেদ্ধ শ্বেতসারের উপর কাজ করে, এটা আগেও পড়িয়েছি বা বলেছি। যেটা কিসে পরিণত করে? শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। এবার চলে আসি মল্টেজ। এটা লালাগ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি দুই জায়গাতেই পাওয়া যায়। লালাগ্রন্থির মধ্যে পাওয়া যায় বলেই যে মল্টোজে পরিণত হচ্ছে, সেই মল্টোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে দেয় এবং অনেক সময় গ্লুকোজ আর গ্লুকোজেও ভাঙতে পারে, মেনলি গ্লুকোজ আর ফ্রুক্টোজে ভাঙে। যাই হোক, এরপর চলে আসছি যে এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্লুকোজ এবং গ্লুকোজে ভাঙছে, এর ফলে আমরা বুঝবো কি করে যে মুখগহ্বরের মধ্যেই মল্টেজ আছে? ভেবে দেখো, যদি ভাত বা রুটি বা মুড়ি এগুলোকে আমরা বেশ কিছুক্ষণ মুখে রেখে চেবাই তাহলে একটা মিষ্টি ভাব লাগে। মিষ্টি কিন্তু মল্টোজের জন্য হয় না, মল্টোজ কিন্তু মিষ্টি হয় না। তাহলে এটা থেকে গ্লুকোজ তৈরি হয় বলেই সেই মিষ্টি ভাবটা আসে। নেক্সট আসছি অ্যামাইলেজ। এটা অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি দুটো থেকেই ক্ষরণ হয়। এটা মল্টোজ এবং বিভিন্ন টাইপের সেদ্ধ অসেদ্ধ মানে শ্বেতসার জাতীয় খাবার সবার উপরই কাজ করে। তাদেরকে
কিসে পরিণত করে? যদি মল্টোজের ওপর কাজ করে এটা, তাহলে তাকে গ্লুকোজে পরিণত করে। আর যদি সেদ্ধ এবং অসেদ্ধ শ্বেতসারের উপর কাজ করে তাহলে মল্টোজে পরিণত করে। তবে অবশ্যই মল্টোজের উপর ইহার ক্রিয়াটা কিন্তু একদমই দুর্বল। সেই জন্য মল্টোজের ক্রিয়াটা এখানে উল্লেখ করা না করাটাই ভালো। এটা মেনলি কাজ করে সিদ্ধ এবং অসিদ্ধ শ্বেতসারের উপর, এবং কিসে পরিণত করছে? অবশ্যই মল্টোজে পরিণত করছে। এবার চলে আসি সুক্রেজ। এটা কার ওপর কাজ করে? কোথা থেকে ক্ষরণ হয়? আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরণ হয়। সুক্রোজের ওপর কাজ করে এবং সুক্রোজকে ভেঙে দিয়ে কিসে পরিণত করে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। আর ল্যাকটেজ, এটাও আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরণ হয়, ল্যাকটোজের ওপর কাজ করে এবং গ্যালাক্টোজ এবং গ্লুকোজে পরিণত করে ল্যাকটোজকে। তাহলে এই গেল মোটামুটি কিছুটা আলোচনা। এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা আবার পরবর্তী কোনো ভিডিওতে আমি করব। এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক আর শেয়ার করো। এবং কোনটা কার উপর কাজ করে সেটা, যেগুলো মেন কাজ সেগুলোই তোমরা লিখবে। যেমন যেটা বারবার বলছি, অ্যামাইলেজ, এর কাজ কিন্তু মেনলি সেদ্ধ এবং অসেদ্ধ শ্বেতসারের উপর, এ কিন্তু মল্টোজে পরিণত করে। আর সুক্রেজ সুক্রোজের ওপর কাজ করছে, ল্যাকটেজ ল্যাকটোজের ওপর, মল্টেজ মল্টোজের ওপর, এবং টায়ালিন সিদ্ধ শ্বেতসারের ওপর। তাহলে সিদ্ধ এবং অসিদ্ধ দুরকম শ্বেতসারের উপরই কিন্তু দুরকম টাইপের এনজাইম কাজ করে। একটা সিদ্ধ শ্বেতসার হলে সেটা টায়ালিনও কাজ করতে পারে, অ্যামাইলেজও কাজ করতে পারে, কিন্তু যদি অসিদ্ধ হয় তাহলে কিন্তু সেটা শুধু অবশ্যই অ্যামাইলেজ কাজ করবে, টায়ালিন কাজ করতে পারবে না। তো আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই।